থাইল্যান্ডের অন্যতম আকর্ষণ হল তাদের নিজেদের সংস্কৃতি ও অতিথি আপ্যায়ন, যা আপনাকে দেবে এক সুন্দর অভিজ্ঞতা। থাইল্যান্ডে ঘুরে দেখার মতো সমুদ্র সৈকত, পাহাড়, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান, প্রাণবন্ত ও ব্যস্ত শহর, সেরা কিছু স্ট্রিট ফুড, সেই সঙ্গে দ্বীপও আছে উপভোগ করার মতো। থাইল্যান্ড হানিমুন স্পট হিসেবেও সুন্দর জায়গা। থাইল্যান্ডের বৈচিত্র্যময় ঐতিহ্য এবং সংস্কৃতি, পূর্ণিমা উদযাপন, সুন্দর সৈকত বিলাস, ভাসমান বাজার ছাড়াও আরও অনেক কিছু আছে দেখার মতো। থাইল্যান্ডের কয়েকটি সুপরিচিত এবং রোমাঞ্চকর পর্যটন স্থান রয়েছে যা থাইল্যান্ড ভ্রমণে গেলে অবশ্যই দেখা উচিত। নিচে থাইল্যান্ডের 5টি সুপরিচিত এবং রোমাঞ্চকর পর্যটন স্থানের নাম দেওয়া হলো। 1. ব্যাংকক। ব্যাংকক হল থাইল্যান্ডের রাজধানী। এটি থাইল্যান্ডের সবচেয়ে সুপরিচিত পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। থাইল্যান্ডের জনসংখ্যা 8 মিলিয়নেরও বেশি। দ্রুত গতিসম্পন্ন, ব্যস্ত মহানগরীর দেশ থাইল্যান্ড, এটি বহুসাংস্কৃতিক পরিবেশ এবং সুন্দর রাস্তার জন্য বিখ্যাত। এখানে দেশের শীর্ষ মন্দিরও রয়েছে। যারা প্রথমবার ভ্রমণের জন্য থাইল্যান্ড যেতে চান তাদের জন্য অন্যতম সেরা স্থান হল ব্যাংকক। 2. বে অফ ফাং এনগা। ফাং এনগা বে, থাইল্যান্ডের অন্যতম শীর্ষ পর্যটন স্থান এবং সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি। ফুকেট দ্বীপ থেকে 95 কিলোমিটার, 60 মাইল দূরে অবস্থিত। এখানে আছে পানির নিচে গুহা এবং চুনাপাথরের দ্বীপ। এখানের জেমস বন্ড দ্বীপ, কো পিং কান নামেও পরিচিত, সাগরের সবচেয়ে সুন্দর দ্বীপ। 3. গ্র্যান্ড প্যালেস। ব্যাংককের গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের শীর্ষ পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। ঐতিহাসিক তাৎপর্য এবং চমৎকার কারুকাজ উভয়ের জন্য এই জায়গা বিখ্যাত। এটি দীর্ঘ 150 বছরের পুরানো একটি প্রাসাদ, যেখানে থাই রাজারা বসবাস করে এবং রয়্যাল কোর্ট একই সঙ্গে সরকারের প্রশাসনিক কার্যালয় হিসাবে কাজ করে। এটির মনোরম স্থাপত্য এবং সূক্ষ্ম কাজে সজ্জিত। থাইল্যান্ডে দেখার জন্য সেরা স্থানগুলোর মধ্যে একটি হল এই গ্র্যান্ড প্যালেস প্রাসাদ, যেখানে থাই যুদ্ধ মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর চিত্রগুলো আছে এই দেওয়ালে। 4. ফুকেট। থাইল্যান্ডের শীর্ষ পর্যটন স্থানগুলোর মধ্যে একটি পশ্চিম উপকূলের ফুকেট। এটি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুপরিচিত সমুদ্র সৈকত, যা সারা বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয়। ফুকেটের নির্মল পরিবেশ, পরিচ্ছন্ন জলরাশি এই স্থানের প্রধান আকর্ষণ। 5. জলপ্রপাত ইরাওয়ান। থাইল্যান্ডে বেশ কয়েকটি দুর্দান্ত জলপ্রপাত রয়েছে, তবে ইরাওয়ান ন্যাশনাল পার্কের সঙ্গে সংযুক্ত এই জলপ্রপাত। পশ্চিম থাইল্যান্ডের ইরাওয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত ইরাওয়ান জলপ্রপাত। কাঞ্চনাবুরি থেকে সহজেই যাওয়া যায় এই জলপ্রপাতে। থাইল্যান্ডের সংস্কৃতি সময়ের সাথে বিকশিত বিভিন্ন প্রভাবের একটি অনন্য মিশ্রণ। স্থানীয় রীতিনীতি, অ্যানিমিস্ট বিশ্বাস, বৌদ্ধ ঐতিহ্য এবং আঞ্চলিক জাতিগত ও সাংস্কৃতিক অনুশীলন সবই থাই সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। থাইনেস, যা থাইল্যান্ডের জাতীয় পরিচয়কে সংজ্ঞায়িত করে এমন স্বতন্ত্র গুণাবলীকে বোঝায়, যা দেশের ইতিহাস, রীতিনীতি এবং ঐতিহ্যে স্পষ্ট। যদিও বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডে 40,000-টিরও বেশি মন্দিরের সাথে প্রভাবশালী ধর্ম হিসাবে রয়ে গেছে, ইসলাম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মও পালন করা হয়। থাইল্যান্ডের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিবেশী সংস্কৃতির সাথে সাথে ভারতীয়, চীনা, জাপানি, পর্তুগিজ এবং পারস্যের মতো সুদূরপ্রসারী সংস্কৃতির সাথে মিথস্ক্রিয়া দ্বারা আকৃতি পেয়েছে। প্রাচীন শহর আয়ুথায়া একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করছে। প্রারম্ভিক ইউরোপীয় দর্শকরাও চীন ও ভারতের পাশাপাশি আয়ুথায়াকে এশিয়ার অন্যতম মহান শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই অঞ্চলে শহরের গুরুত্ব এবং প্রভাব তুলে ধরে। আধুনিক সময়ে থাইল্যান্ডের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ বিশ্বব্যাপী প্রবণতা প্রভাবে তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক শিক্ষা পদ্ধতি গ্রহণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার, পাশাপাশি ঐতিহ্যবাহী রীতিনীতি ও অভ্যাস সংরক্ষণ। থাইল্যান্ডের সাংস্কৃতিক প্রভাব প্রতিবেশী দেশগুলির টেলিভিশন প্রোগ্রামিং, নৃত্য, চলচ্চিত্র, শিল্প, ফ্যাশন, সঙ্গীত এবং রন্ধন প্রণালীকে আকার দান করে তার সীমানা ছাড়িয়ে বিস্তৃত। দেশের 5F সাংস্কৃতিক নীতি, যা খাদ্য, চলচ্চিত্র, ফ্যাশন, লড়াই এবং উৎসব প্রচার করে, এর লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং দেশগুলির জন্য আয় তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রপ্তানি হয়ে ওঠা। থাই রন্ধন প্রণালী বিশ্বব্যাপী রেস্তোরাঁর মেনুগুলির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অন্যদিকে মুয়াই থাই, একটি ঐতিহ্যবাহী থাই মার্শাল আর্ট,
একটি যুদ্ধ খেলা হিসাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। সংক্রান এবং লয় ক্রাথং এর মতো ঐতিহ্যবাহী উৎসবগুলিও সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করেছে। থাইল্যান্ডের নারীরা এশিয়ার প্রথম নারীদের মধ্যে একজন যারা 1932 সালেই ভোটাধিকার লাভ করেছে। তবে থাই রাজনীতিতে এখনও তাদের প্রতিনিধিত্ব কম। ইংলাক সিনাওয়াত্রা নামে একজন নারী 2011 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আর সামাজিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে প্রভাবিত করে এমন কারণগুলির মধ্যে রয়েছে নীতি ও পরিকল্পনা প্রক্রিয়াতে অপর্যাপ্ত লিঙ্গ সচেতনতা এবং সামাজিক স্টেরিওটাইপিং। রাজনীতি। থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহণকারী নারীদের আইনগত সীমাবদ্ধতা না থাকা সত্ত্বেও রাজনীতিতে নারীদের উত্থানে যে কারণগুলি বাধা সৃষ্টি করেছে তার মধ্যে রয়েছে কাঠামোগত বাধা, সাংস্কৃতিক প্রতিবন্ধকতা, নিম্ন শিক্ষাগত অর্জন, নিম্ন আর্থ সামাজিক অবস্থা এবং বিপরীত লিঙ্গের সাথে ক্ষমতা ভাগাভাগি সমস্যা। 1949 সালের 5 জুন ওরাপিন চাইয়াকান থাইল্যান্ডের জাতীয় পরিষদে প্রথম নারী হিসেবে একটি পদে নির্বাচিত হয়েছিলেন। থাইল্যান্ডের রাজনৈতিক অফিসে নির্বাচিত প্রথম নারী সেনা কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল থিতা রংসিতোপোল মান্তিকুল। তিনি একজন থাই রাজনীতিবিদ এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের প্রাক্তন সদস্য যিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত হাউজে দায়িত্ব পালন করেছেন। ব্যবসা। থাইল্যান্ডের নারী জনসংখ্যা দেশটির কর্মশক্তির 47%, যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্মরত নারীদের মধ্যে সর্বোচ্চ শতাংশ। যাই হোক, এই নারীরা কম বেতনের চাকরিতে মনোনিবেশ করার কারণে মজুরির ক্ষেত্রে বৈষম্য এবং লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হন। বিবাহ। থাইল্যান্ডের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের মতে, থাই নারীরা থাই পুরুষদের তুলনায় কম বয়সে বিয়ে করে এবং 24% থাই পরিবারের নারীরা পরিবারের প্রধান হিসাবে চিহ্নিত। থাইল্যান্ড 2007 সালে বৈবাহিক ধর্ষণকে নিষিদ্ধ ঘোষণা করে। নারী অধিকারের বিবর্তন। থাইল্যান্ডে শ্রম আইন অনুযায়ী নারীদের অধিকারের জন্য পুরুষ ও নারীরা যে পরিমাণ কাজ করেন সে অনুযায়ী তাদের বেতন দেওয়া প্রয়োজন। 1974 সালে কানিথা উইচিয়েনচারোয়েন দ্য অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অফ দ্য স্ট্যাটাস অফ উইমেন এর প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন, যা নারী ও পুরুষ উভয়ের সমন্বয়ে গঠিত একটি সমিতি, যারা নারী ও শিশুদের জন্য আরও ভালো সুরক্ষা প্রদানের জন্য আইন পুনর্নিরীক্ষণ ও সংশোধন করার জন্য প্রচারাভিযান চালায়। থাইল্যান্ডের 1977 সালের সংবিধানে নারীদের সমান অধিকার ও সুরক্ষা প্রদানের প্রয়োজন ছিল। তবে আইনে কিছু বৈষম্য রয়ে গেছে। নারীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার মতো কোনো আইন নেই, তবে খুব কম সংখ্যক নারী দায়িত্ব পালন করছেন। লিঙ্গ বৈষম্যের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো যখন পারিবারিক সহিংসতা এবং পাচারের প্রসঙ্গটি আসে। 1998 সালে যৌন হয়রানি বেআইনি হিসেবে ঘোষিত হয়, কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়রানির রিপোর্ট করা হয় এবং মামলা প্রমাণ করার অসুবিধার কারণে খুব কম সংখ্যক মামলারই বিচার করা হয়। সংবিধানে এখনও পারিবারিক আইন প্রণয়ন করা বাকি রয়েছে এবং পারিবারিক নির্যাতনের প্রমাণের প্রয়োজনীয়তা এটিকে বিচারের আওতায় আনা প্রায় অসম্ভব করে তুলেছে। ঐতিহ্যগতভাবে থাই মেয়েদের শিক্ষা বেশিরভাগ বাড়িতেই অনুষ্ঠিত হয়, যা গৃহস্থালী কাজের সাথে সংশ্লিষ্ট। বিপরীতে ছেলেরা সাধারণত শিক্ষার জন্য বৌদ্ধ মঠে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা এবং কর্মজীবনের জন্য সামগ্রিকভাবে শিক্ষার অভাব রয়েছে।